সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী, চোখ রাখছি খবরে। রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশে। নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে শেষ হলো 18 মাসের অন্তর্বর্তী শাসন পর্ব। তবে সরকার গঠনের উচ্ছ্বাসের পাশাপাশি জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কারকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক বৈধতা এবং গণতান্ত্রিক পুনর্গঠনের প্রশ্নে এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বাংলাদেশ। রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পালা বদলের সাক্ষী থাকলো বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে 18 মাস ব্যাপী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলো আনুষ্ঠানিকভাবে। বিকেলে সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থানের পর 2 মাস আগে দেশে ফেরেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক। তার সঙ্গে শপথ নেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রী পরিষদের 17 জনই নতুন মুখ এবং 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব নিলেন প্রথমবার। তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিতাই রায় চৌধুরী পূর্ণ মন্ত্রী হন, যা বার্তা বহন করছে অন্তর্ভুক্তিমূলক। সাধারণ নির্বাচনে 299টি আসনের মধ্যে 209টি জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। মিত্রদের 3টি আসন সহ সরকার গঠনে কোনো বাধা থাকেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তবে সরকার গঠনের মুহূর্তেই সাংবিধানিক সংশোধনী ও তথাকথিত জুলাই সনদ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে 62% ভোটার হ্যাঁ বলেন জুলাই সনদের পক্ষে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন সংসদ 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে এবং এই সময়ে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে আনা হবে সংস্কার। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার প্রস্তাব রয়েছে জুলাই সনদে। সনদ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর অথবা 2 মেয়াদে থাকতে পারবেন প্রধানমন্ত্রী হিসেবে। দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। বাধ্যতামূলক হবে জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত সম্মতি। রাষ্ট্রপতি নিয়োগ ক্ষমতা বাড়ানো এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবও রয়েছে সনদে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেও দলীয় নেতারা অভিযোগ করছেন খসড়া প্রণয়নের সময় পরামর্শ করা হয়নি তাদের সঙ্গে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের কোনো সংসদ সদস্য সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নেবেন না আলাদাভাবে। বর্তমান সংবিধানে এমন কাউন্সিলের কোনো বিধান না থাকায় একে অসাংবিধানিক বলে দাবি করছে বিএনপি। তাদের যুক্তি, প্রথমে সংবিধান সংশোধনের মাধ্যমে কাউন্সিলকে অন্তর্ভুক্ত করতে হবে, তারপর সংসদের অনুমোদন সাপেক্ষে তৈরি হতে পারে শপথের আইনি ভিত্তি। ফলে পরিকল্পনা অনুযায়ী দ্বৈত শপথের পরিবর্তে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা। এদিন প্রথা ভেঙে দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন 13তম জাতীয় সংসদের সদস্যরা। সকাল 10:42 তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1000-এরও বেশি দেশি বিদেশি অতিথি। অনুষ্ঠানে অংশ নিতে 13টি দেশে আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পক্ষে লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। একদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে সাংবিধানিক পুনর্গঠনের জটিল প্রক্রিয়া, এই দুই বাস্তবতার সমন্বয় করাই হবে নতুন সরকারের প্রথম বড় পরীক্ষা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন কতটা রাজনৈতিক ঐক্যমতে সম্ভব হয় সেটি এখন নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্রের পরবর্তী অধ্যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সাংবাদিকদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, পোস্টারে লাল ক্রস এঁকে জনরোষ উস্কে দেওয়ার চেষ্টা, আর তারপরেও পুলিশের নীরবতা। এই ঘটনা প্রবাহ কেবল বিচ্ছিন্ন অপরাধ নয়, গণতন্ত্রের ভিত্তির উপর সরাসরি আঘাত বলে মনে করছে সংবাদ মহল।
মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেখানে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, সেখানে এডিনগর থানা আমতলী থানার ভূমিকার পাশাপাশি এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে শাসক ভারতীয় জনতা পার্টি এবং দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের ভূমিকা নিয়ে। 14 ফেব্রুয়ারি মিলন সংঘ এলাকায় যে ঘটনাটি ঘটেছে তা কোনো সাধারণ বিক্ষোভ বা মতভেদ নয়। ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ এবং নিউজ নাওয়ের চিফ এডিটর তথা অ্যাসেম্বলি অব জার্নালিস্টের সাধারণ সম্পাদক সানিদ দেবরায়ের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয় প্রকাশ্যে। শুধু মৌখিক আক্রমণ নয়, পোস্টারে লাল ক্রস চিহ্ন এঁকে এক প্রকার টার্গেট মার্কিং এর বার্তা দেওয়া হয়েছে, যা সুস্পষ্ট ভয় প্রদর্শন এবং সম্ভাব্য সহিংসতার ইঙ্গিত বহন করে বলে মনে করছে আইন বিশেষজ্ঞরা। প্রশ্ন হলো, এটি কি কেবল একটি ব্যক্তিগত আক্রোশ নাকি সংবাদ মাধ্যমকে চুপ করিয়ে দেওয়ার বৃহত্তর কৌশল? মিলন সংঘ এলাকার রামপ্রসাদ পাল এবং তার সহযোগী শীতেশ ভট্টাচার্য, মলয় লোধ, মান্তু দেবনাথ, উদয় ভাস্কর চক্রবর্তী, গৌরাঙ্গ রক্ষিত সহ আরও কয়েকজনের দীর্ঘদিন ধরে তোল্লাবাজি, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে প্রকাশ্যে সরব হওয়ার সাহস করেনি কেউ। সেই নীরবতার দেওয়াল ভেঙেছিলেন ত্রিপুরার প্রথম সারির সংবাদ মাধ্যম আজকের ফরিয়াদ পত্রিকা এবং নিউজ নাও বৈদ্যুতিক চ্যানেলের চিফ এডিটর সানিদ দেবরায়। আর তারপরই তার বিরুদ্ধে শুরু হয় হুমকি, উৎসাহ ও সংগঠিত আক্রমণ। এই ঘটনা প্রবাহের মাধ্যমে বার্তা দেওয়া হয় দুর্নীতির বিরুদ্ধে কলম ধরলেই টার্গেট করা হবে সাংবাদিকদের। এই সংঘবদ্ধ ষড়যন্ত্রের মূল হোতা রামপ্রসাদ পালের রাজনৈতিক কেরিয়ার শুরু হয় স্মাগলিং এর মধ্য দিয়ে। কেঁচো খুঁড়তে যেন কেউটে না বেরিয়ে পড়ে সেই ভয়ে সম্পূর্ণ পরিকল্পিতভাবে জনরোষ তৈরি করার ব্লু প্রিন্ট রচনা করেছিলেন রামপ্রসাদ পাল। গণতন্ত্রের সংবাদ মাধ্যমের ভূমিকা চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃত, যেখানে সাংবাদিককে প্রকাশ্যে হুমকি মানে কেবল একজন ব্যক্তিকে নয়, জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকারকে চ্যালেঞ্জ করা। ভারতীয় ন্যায় সংহিতা অর্থাৎ বিএনএস এর 189 ধারায় অবৈধ সমাবেশ এবং সংঘবদ্ধভাবে প্রাণনাশের হুমকি দুটি মামলাযোগ্য অপরাধ। তবুও এডিনগর থানার প্রাথমিক অবস্থান ছিল নন কগনিজেবল। আদালতের অনুমতির যুক্তি দেখিয়ে কার্যত অভিযোগ নথিভুক্ত না করা আইনজ্ঞদের মতে এটি দায় এড়ানোর প্রবণতা। অন্যদিকে আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের বিরুদ্ধেও সংগঠিত মানহানিকর প্রচার শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। টাইগার রঞ্জিতের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু হয় ব্যক্তিগত আক্রমণ। আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমের এডিটর প্রণব সরকারের বিরুদ্ধে অসাংবিধানিক ভাষা প্রয়োগ করে একের পর এক মিথ্যা অভিযোগ করে চলেছে টাইগার রঞ্জিত। অথচ এই ক্ষেত্রেও নীরব ভূমিকা পালন করছে পুলিশ। এই ধরনের ঘৃণাত্মক বক্তব্য ভারতীয় ন্যায় সংহিতা এবং তথ্য প্রযুক্তি আইন 2000 অনুযায়ী মামলাযোগ্য অপরাধ। সেই মতো তিনটি করে মোট 6টি মামলা লিপিবদ্ধ করেন উভয় সাংবাদিক। তবুও উভয় ক্ষেত্রেই পুলিশি তৎপরতা দেখা যায় প্রায় 72 ঘন্টা পরে। তাও সার্বিক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রকাশ্যে প্রতিবাদের পর কথিত তদন্ত শুরু করে আমতলী এবং এডিনগর থানার পুলিশ। এই বিলম্ব কি নিছক প্রশাসনিক জড়তা, নাকি প্রভাবশালী মহলের প্রতি নরম মনোভাব, নাকি রামপ্রসাদ পাল অ্যান্ড কং এর মতো সমাজদ্রোহীদের সঙ্গে দহরম মহরমের ফল, তা নিয়েই উঠছে প্রশ্ন। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা জানি চতুর্থ স্তম্ভ সাংবাদিক আমাদের জন্য, এবং এই সরকার আসার পর আমরা কিন্তু সাংবাদিক বান্ধব। আমরা যেমন সব মানুষের বান্ধব, সবকা সাথ সবকা বিকাশের যে বাজেট এবার এসছে, আমরা সাংবাদিক বান্ধব। আমি এখান থেকে আমি বলতে চাই, অনেকে নিজেদের চেয়ারের জোরে অনেকে সাংবাদিকদেরকে উল্টাপাল্টা কথাবার্তা বলেন এবং অভদ্র ভাষা এবং মিথ্যা যে কথার আশ্রয় নিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ করি। এটা আমাদের কালচার নয়, না অন্যেরও কালচার। সেগুলো কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না বন্ধুগণ, এবং আগামী দিন সেইগুলো আমরা যা করার আমরা করব। আমরা সবাইকে সম্মান দিতে চাই। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার প্রতিবাদ জানানোর পরে তদন্ত শুরু হয়েছে। সবচেয়ে লক্ষণীয়, শাসক দল ভারতীয় জনতা পার্টি এবং দলের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এখনো প্রকাশ্যে কোনো অবস্থান নেননি এ বিষয়ে। সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি, এটি কি শাসক দলের কাছে তুচ্ছ ঘটনা, নাকি নীরবতাই এক প্রকার পরোক্ষ সমর্থন? প্রশ্ন উঠছে তা নিয়েও। রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতিতে শাসক দলের দায়িত্ব দ্বিগুণ। বিরোধী কণ্ঠ বা অনুসন্ধানী সাংবাদিকতাকে যদি শত্রুতা হিসেবে দেখা হয়, তবে তা সংকুচিত করে গণতান্ত্রিক পরিসরকে।
সংবাদ মাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের হুমকি এবং কার্যকলাপের পরেও এই ক্ষেত্রে কোনো বাক্য ব্যয় করেননি বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। প্রতিবাদী কলম পত্রিকা কার্যালয় আক্রমণ করে নিজেই যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে গুড়িয়ে দেবার অমর কীর্তি রচনা করেছেন খোদ ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, এমন একটি ব্যক্তির কাছ থেকে এই ধরনের আচরণ প্রত্যাশিত বলে মনে করছে সংবাদ মহল। তবে এই ক্ষেত্রে বিজেপি দলের ভূমিকা নিয়েই উঠছে প্রশ্নচিহ্ন। আইনের শাসনের মূল ভিত্তি হলো অপরাধের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ পদক্ষেপ। যখন প্রকাশ্য হুমকি, পোস্টার বিকৃতি, জনরোষ উস্কানি এসব সত্ত্বেও পুলিশ নড়াচড়া করতে দেরি করে, তখন তা ভবিষ্যতের জন্য তৈরি করে বিপজ্জনক নজির। আর যদি সাংবাদিক নিরাপদ না হন, কাল সাধারণ নাগরিকও নিরাপদ থাকবেন এমন নিশ্চয়তা কোথায়? সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী সূর্যমণিনগর এলাকার অভিযুক্ত মাফিয়াদের এলাকা থেকে পলায়নের জন্য সুযোগ করে দিচ্ছে পুলিশের নমনীয় পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রথমে তিপ্রাল্যান্ড এবং পরবর্তী সময় গ্রেটার তিপ্রাল্যান্ডের নাম দিয়ে সাধারণ জনজাতিদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে উত্তর ত্রিপুরা জেলার ডেমজুমে আয়োজিত জনজাতি জনসমাবেশে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজনৈতিক দলগুলো গিরগিটির মতো রং পাল্টাচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমান মুখ্যমন্ত্রীকে বাঙালি মুখ্যমন্ত্রী বলে তকমা দিয়ে যে অপপ্রচার করা হচ্ছে, সেই ক্ষেত্রে দশরথ দেব ছিলেন জনজাতি মুখ্যমন্ত্রী, তখন কেন কাকবড়কে রোমান লিপি নিয়ে এইভাবে আন্দোলন করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসিতে দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলবে বিজেপি বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মানুষকে জাতিগতভাবে একটা সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে রাজনীতি, এছাড়া আর কোনো কিছু নেই। কি বলেছিল আগে, এখন তো এক পার্টি বলছিল। আর এই সুড়সুড়ির একটা অদ্ভুত কতগুলো স্লোগান আছে। কি বলছিল? তিপ্রাল্যান্ড, তিপ্রাল্যান্ড, বুকের মধ্যে খালি গায়ে, কত রকমের নমুনা আমরা দেখেছি আগে, এবং ভয়ঙ্কর অবস্থা আমরা দেখেছি। মানুষ এইরকম চায় না এইভাবে আন্দোলন, কিন্তু বোকা বানানোর জন্য এইসব আন্দোলন করেছে, যেটা কোনো দিন সম্ভব হবে না, না করতে পেরেছে, না আগামী দিন করতে পারবে। আবার বলছে আমরা এখনো দাবির থেকে কিন্তু পিছিয়ে আসিনি। মানে কিভাবে সুড়সুড়ি দিয়ে মানুষকে আটকিয়ে রাখা যায়, এই চেষ্টা এখনো চলছে। আবার আরেকটা পার্টি নতুন ভাবে আবির্ভাব হলো, বলে না না তিপ্রাল্যান্ড দিয়ে হচ্ছে না, এখন গ্রেটার তিপ্রাল্যান্ড, গ্রেটার তিপ্রাল্যান্ড, এবং একদম পুরো চলে যাবে বাংলাদেশ, পাকিস্তান, পারলে আসাম, মানে কোথায় চলে, মিজোরাম, কোথায় চলে যাবে বলা যায় না। এখন গ্রেটার তিপ্রাল্যান্ড, কারণ আমাদের জনজাতি ভাই বোনেরা অত্যন্ত কোমলমতি, তাদেরকে যেভাবে বোঝানো যায় সেইভাবে তাদেরকে বিভ্রান্ত করার খুব সহজ মতো রং পাল্টাবে, কেউ বলতে পারবে না। আরে তুমি তোমার নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? তুমি নেক্সট জেনারেশনকে কি উত্তর দেবে? এখন কি বলছেন, আরে মনে হচ্ছে যে এই স্ক্রিপ্ট নিয়ে আমরা তো এমনিতেই লুকটুক কম হয়ে গেছে, তাড়াতাড়ি স্ক্রিপ্টও আমাদের বলা উচিত। আরে আবার কালকে থেকে দেখলাম যে স্ক্রিপ্ট নিয়েও বলছেন। আরে স্ক্রিপ্ট তো আরেকজন বলছেন, আরে আমার রাস্তা তো পরে যদি লুক আমার পেছনে না আসে। আরে স্ক্রিপ্ট বলার আগে, আরে উনি বাঙালি, মুখ্যমন্ত্রী বাঙালি, উনি আমাদের স্ক্রিপ্ট নিয়ে কেন কথা বলবেন? আরে তাহলে আপনাদের তো এই জনজাতি মুখ্যমন্ত্রী ছিলেন, দশরথ বাবু ছিলেন, তখন কেন স্ক্রিপ্টটা করনি ভাই? তখন তো করনি। মুখ্যমন্ত্রী আবার বাঙালি, মুখ্যমন্ত্রী আবার মণিপুরি, মুখ্যমন্ত্রী আবার এসসি, মুখ্যমন্ত্রী ট্রাইবেল, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়, এটা সবার জন্য মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারণ আলাদা হয় না। তো এই যে বিভ্রান্ত করার একটা চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী ট্রাইবেল হলেই হবে, তোমার তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী ছিল, তখন করনি কেন? তো এই যে স্ট্যাটাস কিউ, আমরা অলরেডি বলেছি রোমান স্ক্রিপ্টেও ইচ্ছা করলে আপনি পরীক্ষা দিতে পারবেন, নো প্রবলেম। এবং বাংলাতে যদি স্ক্রিপ্ট, এর মধ্যে আপনারা নিজেরা স্ক্রিপ্ট বানান। রেগা পুনর্বহালের দাবিতে রাজ্যপালকে মেমোরেন্ডাম দিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। রেগা পরিবর্তন করে নতুন আইনে প্রণয়নের কারণে কাজ পেতে সমস্যা হবে শ্রমিকদের, খর্ব হবে পঞ্চায়েতের অধিকার।
40% অর্থরাশি ব্যয়ের দায়ও করে রয়েছে রাজ্যগুলির ওপর বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারত মার্কিন চুক্তির ফলে দেশীয় ছোট মাঝারি শিল্প এবং কৃষি ক্ষেত্র প্রভাবিত হবে বলেও অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ये जो एक ऐतिहासिक जो हमारा एक MG एनरेगा स्कीम था, इसका सिर्फ नाम ही बदल नहीं लिया, लेकिन इस पे जितना भी काम डिमांड करने का प्रावधान था उसको मिटा दिया गया। अब ये काम बहुत मुश्किल से मिलने वाले और ये पंचायत का फिनेंशियल जो पावर जो पंचायत के ऊपर था वो भी खत्म कर चुका है। अभी स्टेट के ऊपर एक बोझ, किसी बहुत सारे राज्य में 40% शेयर स्टेट को लेना पड़ेगा, तो जो स्टेट नहीं कर पाएगा अल्टीमेटली नुकसान किसका है? नुकसान है आम जनता का, जो MG एनरेगा के द्वारा अपना गुजारा गुजारते थे। अभी उन लोगों का काम वाम खत्म हो जाएगा। तो ये तो नरेंद्र मोदी जी गरीबों का दुश्मन, ये तो खुल्ला इससे प्रमाणित है। ये अदानी अंबानी और 1% जो जिसके पास 58% ऑफ द GDP है उनका मित्र है मोदी साहब, गरीबों का शत्रु है। इसलिए हम आज ये कर्मसूची किया है, जो गवर्नर के पास एक मेमोरेंडम दे के आया कि पुनराय इसको MG एनरेगा आइन को लागू करना है। So, on Epstein file, what is the view? Do you think the trade with US, which is yet to be signed, the percentage they have claimed, is it a type of blackmailing or something like? Obviously, it is evident now. It is evident now from the trade bill that Mr. American President is having all sorts of document with him, and through that he is blackmailing the Prime Minister. It's evident now. Otherwise, this trade deal. মঙ্গলবার থেকে শুরু হলো CBSE পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও দ্বাদশের বোর্ড পরীক্ষা। এদিন পরীক্ষা শুরু হলো CBSE পরিচালিত ত্রিপুরার 125টি বিদ্যাজ্যোতি স্কুলেও। সারা দেশে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর অংশগ্রহণে মঙ্গলবার থেকে শুরু হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ CBSE পরিচালিত 2026 সালের মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। একযোগে দেশ জুড়ে 31,000-এরও বেশি স্কুল এবং বিদেশের 26টি দেশের শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই পরীক্ষায়। প্রায় 46 লক্ষ নিবন্ধিত পরীক্ষার্থী নিয়ে দেশের অন্যতম বৃহত্তম শিক্ষামূলক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে এবারের পরীক্ষা। CBSE ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা চলবে আগামী 11 মার্চ পর্যন্ত এবং দ্বাদশ পরীক্ষা শেষ হবে 10 এপ্রিল। প্রতিদিন সকাল 10:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের দেওয়া হয়েছে নির্দেশ। CBSE অধিভুক্ত ত্রিপুরা স্কুলগুলিতেও একই সঙ্গে শুরু হয়েছে পরীক্ষা। এর মধ্যে ত্রিপুরা সরকারের অধীন 125টি বিদ্যাজ্যোতি স্কুল বিশেষভাবে উল্লেখযোগ্য। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী এই স্কুলগুলিতে প্রায় 7,000 মাধ্যমিক এবং প্রায় 5,000 দ্বাদশ পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবারের বোর্ড পরীক্ষায়। আজ থেকে CBSE-র মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। আমার ছেলে প্রথম পরীক্ষা দিচ্ছে উমাকান্ত একাডেমি থেকে। আশা করি তার পরীক্ষা ভালো হবে এবং যার সঙ্গে যারা আছে তাদেরও খুব ভালো হবে। 2025 সালের CBSE বোর্ড পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিল ত্রিপুরা বিদ্যাজ্যোতি স্কুলগুলি। মাধ্যমিকে পাশের হার ছিল 92% এবং দ্বাদশে 77.76%। মাধ্যমিকে শতভাগ পাশের নজির গড়ে 15টি স্কুল। পাশাপাশি সামগ্রিকভাবে মাধ্যমিকে 26% এবং দ্বাদশে 21% ফলাফলের উন্নতি ঘটে 2024 সালের ফলাফল থেকে। 66টি স্কুল মাধ্যমিকে 90% বেশি পাশের হার অর্জন করে, যেখানে আগের বছরে এই সংখ্যা ছিল মাত্র 5। এই পরিসংখ্যান ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয় রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষকদের প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত মূল্যায়ন প্রক্রিয়া এই অগ্রগতির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে অভিমত শিক্ষা অনুরাগী মহলে। তবে সার্বিক উন্নতির পাশাপাশি কিছু জেলা এখনো রয়ে গেছে পিছিয়ে। বিশেষ করে সিপাহীজলা জেলায় গত বছর পাশের হার নেমে আসে 47%। এছাড়া প্রায় 2508 জন দ্বাদশ পরীক্ষার্থীকে বসতে হয়েছিল সম্পূরক পরীক্ষায়।
শিক্ষা বিশ্লেষকদের মতে ফলাফলের ধারাবাহিক উন্নতি বজায় রাখতে হলে বিশেষ একাডেমিক সহায়তা, অতিরিক্ত ক্লাস এবং কাউন্সেলিং ব্যবস্থার উপর জোর দিতে হবে পিছিয়ে থাকা অঞ্চলগুলিতে। পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে। প্রশাসন এবং শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে সুষ্ঠু ও নির্ভুলভাবে পরীক্ষা সম্পন্ন করতে নেওয়া হয়েছে সব রকম প্রস্তুতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নিল ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত ভারত শীর্ষক বিশেষ সচেতনতামূলক প্রচার অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয় মঙ্গলবার। পশ্চিম জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পরিচালিত হবে বলে জানানো হয়েছে কমিশনের পক্ষ থেকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারম্যান জয়ন্তী দেববর্মা সহ কমিশনের অন্যান্য সদস্য ও আধিকারিকরা। বাল্যবিবাহের সামাজিক ও মানসিক ক্ষতিকর প্রভাব নিয়ে বক্তব্য রাখেন এবং এই প্রথা নির্মূলে সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন অতিথিরা। অনুষ্ঠানের সূচনায় সবুজ পতাকা নেড়ে একটি বিশেষ প্রচার গাড়ি যাত্রা শুরু করা হয়। আগামী 8 মার্চ পর্যন্ত পশ্চিম জেলার বিভিন্ন গ্রাম ও শহরাঞ্চলে ঘুরে সাধারণ মানুষের মধ্যে বাল্যবিবাহ বিরোধী আইনের স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক প্রভাব সম্পর্কে সচেতনতা ছড়াবে এই গাড়িটি। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, প্রয়োজন সমাজের প্রতিটি স্তরে সক্রিয় অংশগ্রহণ। পরিবার, বিদ্যালয় এবং স্থানীয় নেতৃত্ব একসঙ্গে এগিয়ে এলে তবেই এই সামাজিক ব্যাধি রোধ করা সম্ভব বলে জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। থেকে বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রচার অভিযান করা হয়েছে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে সারা ভারতবর্ষ ব্যাপী 27শে নভেম্বর থেকে আগামী 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস 2026 পর্যন্ত সারা ভারতব্যাপী, সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যেও বাল্যবিবাহ মুক্ত করার জন্য প্রচার অভিযান চলছে। সেই উপলক্ষে আজকে আমাদের কমিশনের তরফ থেকে এই প্রচার অভিযানের জন্য আমাদের এই ওয়েস্ট ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলাতে, বিভিন্ন ব্লকে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, বিভিন্ন হাট বাজারে এই প্রচার অভিযানের জন্য বাল্যবিবাহকে মুক্ত করার জন্য প্রচারের জন্য গাড়ির মাধ্যমে আজকে থেকে শুরু হচ্ছে এবং আগামী 23শে মার্চ থেকে এবং 23শে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন জায়গাতে পথনাটক প্রদর্শিত হবে। শিশুদের অধিকার এবং বাল্যবিবাহ বিষয়ক বিভিন্ন পথনাটিকা প্রদর্শিত হবে। সেটা বিভিন্ন টি গার্ডেন, ঈদ বাটাগুলোতে, বিশেষ করে যেখানে জনসমাগম হবে সেখানেই বিভিন্ন পথনাটিকার মাধ্যমে প্রদর্শিত হবে বাল্যবিবাহ থেকে কিভাবে মুক্ত। কৃষি নির্ভর অর্থনীতিতে জল কোনো বিকল্প নয়, বরং ফসলের বেঁচে থাকার মূল কনজাংশন। পর্যাপ্ত সেচের অভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশের কৃষকরা, যা শুধু স্থানীয় কৃষকদের নয়, পুরো গ্রামীণ অর্থনীতির জন্য সতর্কবার্তা। সরকারি উদ্যোগ ও আধুনিক প্রযুক্তির প্রতিশ্রুতি থাকলেও এক্ষেত্রে মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিয়েই উঠছে প্রশ্ন। শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, উৎপাদন ব্যবহার কেন্দ্রীয় অবকাঠামো। সেচ ব্যবস্থা কার্যকর না হলে বীজ, সার, প্রযুক্তি সব বিনিয়োগই হয়ে পড়ে অকার্যকর। মান্দাই ব্লকের সাউথ আরসি নগর এডিসি ভিলেজের মতো এলাকার ধান চাষিদের বর্তমান সংকট সেই কাঠামোগত দুর্বলতারই প্রতিফলন। স্থানীয় কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত সেচের অভাবে শুকিয়ে যাচ্ছে ধানের চারা। মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীলতা বেড়ে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে উৎপাদন। জল নাই, আমার কি ব্যবস্থা করে আমি রোয়া দিব না কেমনি চলবো, এটা আমি দাবি করবো। এমনি কয়বার জলগুলি দুধছে? 3 বার দিছে। 3 বার। এমনি কততে পুষে যায়? যেটা 3 বার তো তুলছেন, হাইজারা লইয়া মেশিন বাড়া লইয়া সেটা, তারপরে আমরা ওয়াগুলি লাগাইতেছেন। হিসাব নাই আমার, হিসাব নাই। হিসাবও আগে দাম তো কত পাইব আর কয়ালা আপনার এটা গেছে এখন 3000 মতন গেছে, মেশিন দিয়ে জল দিয়েছে 3000। উপায় নাই, দিছে আর আমরা যেটা এই প্লটে কত বাকি রয়েছে, এমনি জোয়াগুলি লাগাইছে না, জলে পানীয় জলের অভাব। মানে তো প্লট আছে, প্লট বেশি ওই অনেক কানি আছে, দুরুম আছে, জোয়া দিতে পারে না তারা, জলের অভাবে।
কিনারে থাকে তো এলাকা খাল কিনারে থাকে কষ্ট মস্ত করে তুলছে ধান চাষ মূলত জল নির্ভর ফসল। ক্রিটিক্যাল গ্রোথ স্টেজ বিশেষ করে টিলারিং ও প্যানিকল ইনিশিয়েশন পর্যায়ে জল ঘাটতি হলে ফলন কমে যেতে পারে 20 থেকে 40% পর্যন্ত। ফলন হ্রাসে সরাসরি প্রভাব পড়ে গ্রামীণ আয়, ঋণ পরিশোধ ক্ষমতা এবং স্থানীয় বাজার চক্রে। কৃষক পরিবারের ভোগ ব্যয় কমে গেলে তা সামগ্রিক গ্রামীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় রুরাল ডিমান্ড স্লোডাউন। কৃষি জমির জল ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে প্রায় 47% আবাদি জমি সেচের আওতায় রয়েছে বলে দাবি করা হয়েছে, যা 80% উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে রাজ্য সরকার। ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় 30